দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শরীফ ওসমান হাদির মরদেহটি অর্থাৎ বাংলাদেশের পতাকায় মোড়ানো যে মরদেহটি যে কফিনটি আসলে সেটি গাড়িতে তোলা হচ্ছে অর্থাৎ বাংলাদেশ বিমানের এয়ারলাইন্স থেকে সেটি নামানো হয়েছে এবং এই মুহূর্তে গাড়ি তার মরদেহটি তোলা হয়েছে এবং গাড়ি এই মুহূর্তে শুরু করেছে যে চলাচল করা বা বের হবে হয়তো আর অল্প কিছুক্ষণ পরে এবং যমুনা টেলিভিশনের মাধ্যমে দর্শক আপনারা এটি দেখতে পাচ্ছেন এবং এটি এই মুহূর্তে একই সাথে যমুনা টেলিভিশনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কিন্তু একই সাথে সেই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন আর অল্প কিছুক্ষণ পরেই তাকে বহনকারী যে আমি জানি না আমার দর্শক আমরা দেখছিলাম যে লাশবাহী যে গাড়িটি সেটিতে তার মরদেহ আমি না আমার টিমের আমি লাইভ আপনাদের টিম আর কোথায় আছে? দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যে এই মুহূর্তে আমরা আসলে দেখতে পাচ্ছি যে হাদিকে বহনকারী মূলত যে লাশবাহী গাড়িটি সেটি রওনা দিবে এবং রওনা দেওয়ার যে প্রস্তুতি সেটি আসলে শুরু হয়েছে। আমরা একটু আগেই দেখতে পাচ্ছিলাম তাকে বহনকারী যে এয়ারলাইন্সটি রয়েছে সেই এয়ারলাইন্স থেকে তার মরদেহটি নামানো হয়েছে, গাড়িতে তোলা হয়েছে এবং সেখানে বাংলাদেশের পতাকায় মোড়ানো যেই কফিনটি সেটি আসলে মূলত গাড়িতে তোলা হয়েছে এবং সেখানে আমরা জানাচ্ছিলাম দর্শক বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। মূলত সেই আনুষ্ঠানিকতার মধ্যে সরকারের কয়েকজন উপদেষ্টা মণ্ডলীর সদস্য তারা আসলে সেখানে বেশ কিছু তারা আসলে সেই মরদেহটি গ্রহণ করেছেন সেই খবর আমরা দেখছিলাম এবং সেই মরদেহ গ্রহণ করবার ক্ষেত্রে অল্প কিছুক্ষণ সাময়িক সময়ের আনুষ্ঠানিকতা শেষে সেটি আসলে একটু পরেই বের হবে এবং সেটি শাহবাগের উদ্দেশ্যে যাবে। দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই মূলত এই বিমানবন্দরের যে বের হওয়ার পরে সেখানে ইনকিলাব মঞ্চের যেই সমর্থকরা বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা তারা আসলে সেখানে অবস্থান করছেন, একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তাকে এখান থেকে ঠিক তার মরদেহটি যেন স্বাভাবিকভাবে যেতে পারে সেটার জন্য আলাদা ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বিশেষ যথাযোগ্য মর্যাদার মাধ্যমে তার মরদেহটি এখান থেকে যেভাবে নিয়ে যাওয়া হবে শাহবাগে এবং একই সাথে আমরা জানছিলাম যে মূলত এখান থেকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আলাদা একটি প্রোটোকল নেওয়া হবে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এবং আপনারা জানছিলেন যে আজকে তার মরদেহটি এখানে আসার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর যে একটি আলাদা নিরাপত্তা বলয় সেটিও কিন্তু তৈরি হয়েছে। সেই নিরাপত্তা বলয়কে আমরা দেখছিলাম এবং নিরাপত্তা বলয়ের পরে আর কি নিরাপত্তা বলয় ডিঙিয়ে সেটি কিন্তু একটু পরেই অর্থাৎ তাকে বহনকারী যে গাড়িবহর সেটি একটু পরেই বের হবে এবং আমরা সেই খবর দর্শকদেরকে দেখছিলাম এবং আমরা সেই কার্যক্রম দেখাচ্ছিলাম দর্শক এবং এই বিমানবন্দরে যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো আসলে ক্রমান্বয়ে সেগুলো শেষ হয়েছে এবং সেই কার্যক্রম কিন্তু দেখাচ্ছিলাম এবং আপনারা জানেন গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জানিয়েছিলেন শরীফ ওসমান হাদির এই মৃত্যুর ঘটনায় পুরো বাংলাদেশ শোকাবহ এবং সেই শোক পালনে আগামীকাল শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং মূলত আগামীকাল মানিক মিয়া এভিনিউতে তার যেই জানাজা সেটি অনুষ্ঠিত হবে। তবে তার আগে আজ শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হবে মূলত প্রথমে শাহবাগে এখান থেকে এবং তার পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে যেখানে সবার জন্য উন্মুক্ত করে রাখা হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকেও অর্থাৎ এখনও বেশ কিছু তৎপরতা রয়েছে, বেশ কিছু গাড়ি বিমানবন্দরে প্রবেশ করছে
যেগুলো আসলে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করবার জন্য সবাই অপেক্ষমান অবস্থায় রয়েছে। এখানে সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা এবং আমরা জানতে পারছিলাম যে মূলত তার পরিবারের সদস্যদের মধ্যেও কয়েকজন এসেছেন এখানে, এবং সেখানকার আনুষ্ঠানিকতার সম্পন্ন শেষে মূলত তার মরদেহটি এখান থেকে নিয়ে যাওয়া হবে শাহবাগে। এবং আমরা যখন আসছিলাম মূলত বিমানবন্দরে তখন থেকেই দেখতে পাচ্ছিলাম মূলত এই বিমানবন্দর থেকে এবং শাহবাগ পর্যন্ত যে তার মরদেহটি নিয়ে যাওয়া হবে তখন পর্যন্ত মূলত তাকে নিয়ে যাওয়ার জন্য পুরো সড়কটিতে আলাদাভাবে একটি নিরাপত্তা বলয়, নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রাখা হয়েছে। ফলে এখান থেকে খুব দ্রুতই তার মরদেহটি যত দ্রুত সম্ভব সেটি আসলে শাহবাগে নিয়ে যাওয়া হবে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি দর্শক, মূলত 12 ডিসেম্বর গুলিবিদ্ধ হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র যিনি ছিলেন, তিনি মূলত গুলিবিদ্ধ হন 12 তারিখে দুপুরের জুমা নামাজের পরে, অর্থাৎ গত শুক্রবার। এবং তারপরই কিন্তু মূলত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম ধাপের একটি অস্ত্রোপচার সম্পন্ন করা হয় এবং সেই অস্ত্রোপচারের শেষে দ্রুতই তাকে ঢাকার আরেকটি বেসরকারি হাসপাতালে তাকে মূলত স্থানান্তর করা হয়েছিল। সেখানে 3 দিন চিকিৎসা নেবার পরে আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়েছিল। এবং চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছিল যেহেতু তার এটি ব্রেইন ইনজুরি, সেটি তিনি পুরো সময়টাতে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। পুরো দেশবাসী দোয়া করছিল এবং সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল চিকিৎসার সর্বোচ্চ চেষ্টাটি করবার জন্য, কিন্তু সকল ধরনের চেষ্টা আসলে ব্যর্থ করে শরীফ ওসমান হাদী আমাদেরকে বিদায় বলেছেন। এবং আপনারা জানেন যে মূলত এই শরীফ ওসমান হাদী জুলাই গণ অভ্যুত্থানে তিনি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন এবং 5 আগস্ট 2024-এর পরে তিনি বিভিন্ন বিষয়ে কিন্তু রাজনৈতিকভাবে তার ভয়েসকে বা তার কণ্ঠকে সচেষ্ট রেখেছিলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, যে কোনো অসম বিষয়ে তিনি কিন্তু কথা বলেছিলেন। এবং তিনি ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেকে বলেছিলেন যে তিনি ঢাকা 8 আসনে নির্বাচন করবেন। এবং সেই লক্ষ্যে কিন্তু 11 ডিসেম্বর মূলত তফসিল ঘোষণার পরপরই মূলত 12 ডিসেম্বর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি আসলে গুলিবিদ্ধ হন। এবং সেই গুলিবিদ্ধ হওয়ার পরে বেশ 6 দিনের নিবিড় পর্যবেক্ষণ এবং চেষ্টা চালানো হয়েছে বিভিন্ন হাসপাতালে, কিন্তু শেষ পর্যন্ত সকল চেষ্টা আসলে ব্যর্থ হয়েছে। এবং আমরা দেখতে পেরেছি যে ঠিক একটু আগেই হাদীকে তার মরদেহ বহনকারী যে বিমানটি বাংলাদেশ বিমানের যে এয়ারলাইন্সটি সেটি আসলে ঢাকায় এসে পৌঁছেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং সেই বিমানবন্দরে মূলত আমরা দেখতে পেয়েছি যে একটু পরেই মূলত তার যে গাড়িবহরটি একটু আগেই কফিনে মোড়ানো যে তার মরদেহটি, অর্থাৎ লাল সবুজের পতাকায় মোড়ানো যে তার মরদেহটি, সেটি একটু আগেই মূলত গাড়িতে তোলা হয়েছে। এবং সেই গাড়িতে তোলার পরে আর অল্প কিছুক্ষণ পরেই সেটি বের করা হবে। এবং বের করা হলেই আমরা দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এখানে বিমানবন্দরের যে ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতার মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা রয়েছেন এবং পরিবারের সদস্যরা রয়েছেন। এবং মূলত এই বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে তার যে মরদেহটি সেটি আসলে বুঝে নিতে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের বেশ কয়েকজন উপদেষ্টা হাজির হয়েছেন এবং সেই উপদেষ্টাদের কাছে তার মরদেহটি আসলে মূলত বুঝিয়ে দেওয়া হয়েছে। সেই কার্যক্রমই দেখাচ্ছিলাম আপনাদেরকে। এবং আর অল্প কিছুক্ষণ পরেই হয়তো শরীফ ওসমান হাদীরকে বহনকারী যে গাড়িবহর সেই গাড়িবহরটি মূলত সেই গাড়িবহরটি বের হবে। এবং সেটি বের হলে সেখানকার পরিস্থিতিগুলো, অর্থাৎ সবশেষ তথ্যগুলো যমুনা টেলিভিশনের মাধ্যমে দর্শক আপনারা দেখতে পারবেন। এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম মূলত যে শরীফ ওসমান হাদী তিনি গতকাল অর্থাৎ রাত
9:30টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মূলত তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেটি জানিয়েছিলেন সেখানকার চিকিৎসক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেটি নিশ্চিত করা গিয়েছিল। এবং আপনারা দেখছেন দর্শক, অ্যাম্বুলেন্সটি অপেক্ষায় রয়েছে এবং সেখানে ঘিরে প্রচুর মানুষও রয়েছে। আমরা বেশ কয়েকটি জায়গা থেকে দেখাচ্ছিলাম যে বিমানবন্দরের 8 নম্বর গেইটে অর্থাৎ সেখানেও অপেক্ষমান রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে কয়েক স্তরের নিরাপত্তা বলয় রয়েছে এবং কয়েকটি বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন ইতিমধ্যে। এবং সেখানে এই বিমানবন্দরের যে আনুষ্ঠানিকতা বা যে কার্যক্রম রয়েছে সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সেই আনুষ্ঠানিকতার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে তাকে বহনকারী যেই গাড়িটি অ্যাম্বুলেন্সটি সেটি আসলে অপেক্ষমান অবস্থায় রয়েছে এখন পর্যন্ত এবং হয়তো বেশ কিছু আনুষ্ঠানিকতা শেষ করে সেখান থেকে একটু পরেই শাহবাগের উদ্দেশ্যে তার যে গাড়ি বহরটি সেটি আসলে রওনা দেবে। এবং সেই খবর আপনাদের মাধ্যমে দর্শক জানাচ্ছিলাম এবং আপনারা দেখছিলেন যে সেখানে আসলে সরকারের কয়েকজন উপদেষ্টা উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তাকে হয়তো তার এই অ্যাম্বুলেন্সটি ঘিরে রেখেছে বেশ কয়েকজন, দেখছেন শেষবারের মতো হয়তো। এবং তাকে একটু পরে নিয়ে যাওয়া হবে শাহবাগে। এবং বিমানবন্দরের বাইরেও কিন্তু যে অবস্থাটি আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও বেশ নিরাপত্তা বলয় কিন্তু আলাদাভাবে তৈরি করা হয়েছে। একটু পরেই হয়তো তাকে বহনকারী যে বিমানটি গাড়ি বহরটি সেটি আসলে বের হবে এবং বের হলে পরেই দর্শক আপনাদেরকে সেই গাড়ি বহরের সাথে যে পথটুকু এখান থেকে নিয়ে যাওয়া হবে সেটি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আপনারা তাকে বহনকারী যেই ফ্রিজার অ্যাম্বুলেন্সটি লাশবাহী যে ফ্রিজার অ্যাম্বুলেন্সটি সেটি আসলে অপেক্ষমান অবস্থায় রয়েছে বিমানবন্দরের মধ্যেই। এবং নির্ধারিত সময়ের খানিকটা আগেই কিন্তু সিঙ্গাপুরগামী যেই বাংলাদেশ বিমানের এয়ারলাইন্সটি সেটি এসে পৌঁছেছে। আমরা দেখতে পেরেছিলাম যে ঠিক 15ই ডিসেম্বর 12 ডিসেম্বর গুলিবিদ্ধ হবার পরে 15 ডিসেম্বর কিন্তু তাকে হাদিকে উন্নত চিকিৎসার জন্য মূলত তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে এবং সেখানে হয়েছিল। এবং সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেখানকার পররাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে প্রথম ধাপে তিনি জানিয়েছিলেন সংকটাপন্ন অবস্থায় এবং তার পরবর্তীতে গতকাল নিশ্চিত করেছেন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গাড়ি বহরটি অর্থাৎ সেটি আসলে এই মুহূর্তে অর্থাৎ কার্গো গেটের 8 নম্বর গেট থেকে বের হওয়ার যে প্রস্তুতি সেটি আসলে নিয়েছে। এবং সেখানে বেশ কয়েকটা গাড়ির বহর আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে সেটি 8 নম্বর গেটের দিকে এগিয়ে আসছে। একটু পরেই হয়তো 8 নম্বর গেট থেকে সেটি বের হবে এবং আমরা দেখতে পাচ্ছি তাকে তার বহনকারী যে লাশবাহী যে ফ্রিজার ভ্যানটি সেটি আসলে সেখানে রয়েছে। এবং সেই গাড়িটির ঘিরে আরও কয়েকটি নিরাপত্তা বলয়ের গাড়ি রয়েছে যেখানে আসলে মূলত আর অল্প কিছুক্ষণ বাদেই সেই গাড়িটি সেখান থেকে বের হবে। আমরা দেখতে পাচ্ছি দর্শক, আপনারাও দেখতে পাচ্ছেন যে তাকে বহনকারী লাশবাহী ফ্রিজার ভ্যানটি সেটি সেখানে অপেক্ষমান অবস্থায় রয়েছে। তাকে ঘিরে অনেক সরকারি কর্তা ব্যক্তিরা এবং তার পরিবারের সদস্যরা সেখানে অপেক্ষমান অবস্থায় রয়েছে। আর অল্প কিছুক্ষণ পরেই এই মুহূর্তে গাড়িটি আবারও চলা শুরু করলো, অর্থাৎ রানওয়ে থেকে 8 নম্বর গেটের দিকে সেই গাড়িটি এগিয়ে আসছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং সেই 8 নম্বর গেটের মাধ্যমে একটু পরেই হয়তো সেটি 8 নম্বর গেট থেকে বের হবে এবং সেখানে আলাদা বেশ কিছু নিরাপত্তা বলয় কিন্তু রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে এই গাড়িটি এখন বের হওয়ার যে প্রস্তুতি সেটি আসলে নেওয়া হয়েছে। এখান থেকেই হয়তো তাকে শাহবাগে নেওয়া হবে, সেখানে তার সতীর্থরা তার একসাথে সহযোগী যারা রয়েছেন তারা হয়তো অপেক্ষমান অবস্থায় রয়েছেন। অর্থাৎ যে হাদি জুলাই গণঅভ্যুত্থানে বলিষ্ঠ কণ্ঠস্বর রেখেছিলেন, যে হাদি আসলে 24-এর 5 আগস্টের পরবর্তীতে তার বলিষ্ঠ কণ্ঠস্বর অব্যাহত রেখেছিলেন সকল অন্যায়ের বিপক্ষে, সেই কার্যক্রমেই কিন্তু
তিনি তিনি নিজেকে সবসময় সচেষ্ট রেখেছিলেন যে কোনো অপরাধের বিরুদ্ধে কথা বলবার জন্য কিংবা বিভিন্ন অসময়ের বিরুদ্ধে কথা বলবার জন্য। ফলে তাকে ঘিরে কিন্তু নানান ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু সরব ছিলেন, সবসময় তাকে দেখা যেত এবং তার যে সমস্ত বক্তব্যগুলো সেগুলো নানান মানুষের কাছে নানানভাবে জনপ্রিয়তা লাভ করেছিল এবং নানানভাবে গ্রহণযোগ্যতাও পেয়েছিল। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তাকে বহনকারী যে গাড়ি বহরটি সেটি আসলে আস্তে আস্তে করে 8 নম্বর গেটের দিকে আসছে এবং তাকে সেই গাড়ির সামনে অর্থাৎ তাকে বহনকারী যে লাশবাহী ফ্রিজার ভ্যানটি রয়েছে সেই ফ্রিজার ভ্যানের সামনে 3টি গাড়ি রয়েছে এবং একই সাথে পেছনেও 3টি গাড়ি রয়েছে, অর্থাৎ আলাদা একটি নিরাপত্তা বলয় তৈরি করবার মাধ্যমে মূলত তাকে তার এই মরদেহবাহী গাড়িটি বা গাড়ি বহরটি সেটি আগাবে। আবারও সেটি চলা শুরু করেছে, সেটি আস্তে আস্তে করে 8 নম্বর গেটের দিকে আগাচ্ছে। আমরা সেই খবর আপনাদেরকে দেখাচ্ছিলাম দর্শক, এবং সেই খবরটির এবং এখান থেকে বের হয়ে মূলত এলিভেটেড এক্সপ্রেস হয়ে সেটি শাহবাগে গিয়ে পৌঁছবে এবং সেখানেই শেষবারের মতো তার সহকর্মী সতীর্থ যারা রয়েছেন তাদের কাছে তিনি শেষবারের মতো যাবেন এবং এর পরবর্তীতে মূলত যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রিয় প্রাঙ্গণ যেখানে তিনি পড়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তিনি পড়েছেন, ঠিক তার সামনেই যে মসজিদটি রয়েছে সেই মসজিদে তার মরদেহটি রাখা হবে, সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে রাখা হবে এবং সেটি মূলত সেই সবার জন্য দেখবার জন্য, অর্থাৎ হাদিকে শেষবারের মতো দেখবার জন্য বিদায় জানানোর জন্য যে কার্যক্রম সেটি আসলে আগামীকালও রয়েছে। সেটি তাকে তার জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউয়ে। সেই মানিক মিয়া এভিনিউয়ে তার নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে এখন পর্যন্ত প্রাথমিকভাবে জানা গেছে। এখানে সবাই অপেক্ষমান অবস্থায় রয়েছে, হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেই তাকে বহনকারী গাড়ি বহরটি সেটি আসলে তাকে বহনকারী গাড়ি বহরটি সেটি আসলে বের হবে 8 নম্বর গেট থেকে, বিমানবন্দরের কার্গো গেটও যেটিকে বলা হয়, এবং সেটি এখান থেকে বের হয়ে মূলত বিমানবন্দর এলাকার পরে এলিভেটেড এক্সপ্রেস হয়ে আপনারা জানেন যে এলিভেটেড এক্সপ্রেস হয়ে সেটি আসলে মূলত এফডিসি গেট যেটি বলা হয় সেখান থেকে আসলে সেটি নামবে, অর্থাৎ মগবাজার এলাকাটি এলাকায়, এবং মগবাজার হয়ে তারপরে সেটি হচ্ছে যে হাইকোর্ট দোয়েল চত্বর হয়ে সেটি মূলত টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে সেটি গিয়ে পৌঁছবে। এবং সেই খবর দর্শক আপনারা যমুনা টেলিভিশনের মাধ্যমে জানছিলেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে এই 8 নম্বর গেট থেকে হাদিকে বহনকারী যে গাড়ি বহরটি সেটি বের হতে যাচ্ছে এবং সেখানে তার এই গাড়ির বহরের আলাদা নিরাপত্তা তৈরি করবার জন্য তার গাড়ির সামনে 3টি গাড়ি এবং পেছনে 3টি গাড়ি সেগুলো কিন্তু অবস্থান করছে এবং সব মিলিয়ে এখন পর্যন্ত আসলে পেছনের দিকে 6টি গাড়ি রয়েছে এবং তারপর পরই এই গাড়ি বহরগুলো একটু পরেই বের হয়ে যাবে। এবং আমরা জানছিলাম যে এখানে সরকারের কর্তা ব্যক্তিরা বিভিন্ন উপদেষ্টারা তাকে এখানে গ্রহণ করেছেন, মূলত সরকারের 3 জন উপদেষ্টা। আমরা তাদের প্রত্যেকের গাড়ি দেখেছি এখানে যে তারা তার মরদেহটি গ্রহণ করেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তাকে বহনকারী যে গাড়ি বহরটি সেটি আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। সামনে কয়েকটি গাড়ি রয়েছে এবং পেছনে বেশ 6 থেকে 7টি গাড়ি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং রানওয়ের পাশ থেকে বাম পাশ হয়ে এখনই হয়তো 8 নম্বর গেট থেকে তার মরদেহবাহী গাড়িটি বের হবে। এই মুহূর্তে গেটটি খোলা হয়েছে, দর্শক দেখছেন আপনারা। 8 নম্বর গেট থেকে তাকে বহনকারী অর্থাৎ শরীফ ওসমান হাদী ইনকিলাব মঞ্চের নেতা যিনি ছিলেন, মুখপাত্র যিনি ছিলেন, তাকে বহনকারী যে গাড়ি বহরটি সেটি আস্তে আস্তে বের হয়ে আসছে হয়তো, এবং সেটি 8 নম্বর গেট থেকে একটু পরেই বের হবে। এই মুহূর্তে বিমানবন্দর এলাকার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সেই গাড়ি বহরটি অবস্থান করছে।
দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে একটু তথ্য জানাই যে এই তাকে বহনকারী গাড়ির বহরের যেই রুটটি সেটি আসলে একটু পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ তাকে বহনকারী গাড়ির রুটটি এই মুহূর্তে বিমানবন্দর হয়ে ক্যান্টনমেন্ট এলাকা হয়ে সেটি মূলত সেটি জাহাঙ্গীর গেট থেকে বের হয়ে তার পরবর্তীতে পিএম অফিসের সামনে থেকে, অর্থাৎ বর্তমানে সি অফিসের সামনে থেকে বিজয় সরণি হয়ে সেটি এবং পরবর্তীতে ফার্ম গেট এলাকা হয়ে সেই রাস্তাটিকে আলাদাভাবে রাখা হয়েছে এবং সেটি এই মুহূর্তে তাদের রুটটি পরিবর্তন করেছেন। মূলত বিমানবন্দর এলাকা থেকে সেটি ক্যান্টনমেন্ট হয়ে জাহাঙ্গীর গেট হয়ে বের হবে। ফলে আমরা যেই ধারণাটি করছিলাম যে একটু আগে ঠিক 8 নম্বর গেট থেকে তার মরদেহটি বের হবে, সেটি আর এই গেট থেকে বের হচ্ছে না আপাতত। সেটি সেই রুটটি, অর্থাৎ তাকে বহনকারী গাড়ি বহরের যে রুটটি সেটি পরিবর্তন হয়েছে। ক্যান্টনমেন্টের মধ্য থেকে জাহাঙ্গীর গেট হয়ে বর্তমান সি অফিস হয়ে সেটি ফার্ম গেট এলাকা এবং তার পরবর্তীতে কারওয়ান বাজার এলাকা হয়ে শাহবাগে পৌঁছাবে তাকে বহনকারী এই গাড়ি বহর এবং সেখানে এই সতীর্থদের সাথে তার শেষ দেখা, অন্তিম বিদায় বা শেষ যে যাত্রাটি সেটি আসলে সেখানে দেখবেন। যেই হাদি ক্রমান্বয়ে আসলে মূলত সবার সাথে বলিষ্ঠ কণ্ঠস্বরে 2024-এর 5 আগস্টের আগেও তিনি সবসময় কার্যকর ছিলেন, 2024-এর পরেও কিন্তু তিনি ভীষণ কার্যকর ছিলেন বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি ক্যান্টনমেন্ট এলাকার মধ্যে তাকে বহনকারী যেই গাড়ি বহরটি রয়েছে সেটি আসলে প্রবেশ করেছে এবং সেই গাড়ি বহরে বেশ কয়েকটি গাড়ি রয়েছে এবং সেটি ক্যান্টনমেন্টের মধ্য থেকে জাহাঙ্গীর গেট হয়ে সেটি ক্রমান্বয়ে আস্তে আস্তে করে বর্তমান সি অফিস, তারপরে ফার্ম গেট, এরপরে কারওয়ান বাজার হয়ে মূলত বাংলা মোটর এবং পরবর্তীতে শাহবাগ এলাকায় পৌঁছবে গাড়ি বহরটি। আমরা ধারণা করছিলাম যে তাকে এখান থেকে বিমানবন্দরের 8 নম্বর গেট থেকে আমরা ধারণা করছিলাম যে মূলত 8 নম্বর গেট থেকে বের হয়ে এক্সপ্রেসওয়েতে সেটি দাঁড়াবে এবং এক্সপ্রেসওয়ে থেকে সেটি আসলে পৌঁছে যাবে। তবে সেই রুটটি ইতিমধ্যে পরিবর্তন করা হয়েছে। তাকে নিয়ে আসলে ক্যান্টনমেন্টের মধ্য থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে ক্যান্টনমেন্টে গাড়ি বহরটি রয়েছে, সেই খবরাখবরই আপনি দর্শক একটু জানিয়ে রাখি আপনাদেরকে যে কর্মসূচিতে পরিবর্তন হয়েছে যে কিছুটা, অর্থাৎ আমরা যেটি জানাচ্ছিলাম যে তার গাড়ি বহর যেটি চলছে সেই গাড়ি বহরটি মূলত এখন শাহবাগে নেওয়ার কথা থাকলেও সেই জায়গাতে কিছুটা ধরনের পরিবর্তন হয়েছে। অর্থাৎ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট আগারগাঁতে তার মরদেহটি রাখা হবে আজকে এবং সেখানে আলাদা আরেকটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আমরা ধারণা করছিলাম যে যেটি বিমানবন্দরে 8 নম্বর গেট থেকে বের হবে সেটি বের না হয়ে মূলত রুট পরিবর্তন করে তাকে বহন করা গাড়ি বহরটি সেটি ক্যান্টনমেন্ট এলাকা থেকে বের হয়ে জাহাঙ্গীরনগর হয়ে আগারগাঁয়ে পৌঁছাবে এবং সেই আগারগাঁয়ে পৌঁছানোর পরে সেখানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মূলত তার মরদেহটি রাখা হবে। তাকে বহনকারী যে গাড়ি বহরটি সেটি এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের দিকে যাচ্ছে এবং ক্যান্টনমেন্টের মধ্য থেকে মূলত তাদের জাহাঙ্গীর গেট হয়ে সেটি বের হবে এবং এই কার্যক্রমের অংশ হিসেবে এখানে আলাদা যে নিরাপত্তা বলয়ের কথা বলা হয়েছিল, বেশ কয়েকটি স্তরের নিরাপত্তা বলয় সেটিও কিন্তু রাখা হয়েছে। এখানে অপেক্ষমান অবস্থায় রয়েছিলেন অনেকেই যারা আসলে মূলত আমরা দেখতে পাচ্ছিলাম দর্শক সেই খবরাখবর, অর্থাৎ বেশ
দর্শক, আপনাদেরকে সেই খবর জানাচ্ছিলাম, অর্থাৎ শরীফ ওসমান হাদির মরদেহটি সেটি এখন ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে জাহাঙ্গীর গেটের থেকে বের হয়ে আগারগাঁয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তাকে আসলে রাখা হবে। যেই পূর্ব প্রস্তুতি বা পূর্ব কর্মসূচি ছিল সেটি যে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে শাহবাগে, সেখানেই হয়তো তার সতীর্থদের সাথে শেষবারের মতো দেখা করবার কথা ছিল এবং তার পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে নিয়ে যাওয়ার কথা ছিল। সেটি সেই যে কার্যক্রম বা সূচির সেটি কিছুটা পরিবর্তন হয়েছে। তাকে বহনকারী গাড়িবহরটি এই মুহূর্তে ক্যান্টনমেন্ট এলাকা থেকে বের হয়ে মূলত জাহাঙ্গীর গেট হয়ে সেটি আগারগাঁয়ে পৌঁছেছে এবং আগারগাঁয়ে পৌঁছানোর পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তার মরদেহটি রাখা হবে এবং সেখানেই মূলত তার যে মরদেহটি সেটি রাতভর অবস্থান করবে এবং তার পরবর্তীতে আনুষ্ঠানিক যে কার্যক্রম আগামীকাল সকাল থেকে সেই কার্যক্রমের সূচনা হবে এবং সেই কার্যক্রমের সূচনার ক্ষেত্রেই মূলত পরবর্তী ধাপে আগামীকাল অন্তিম যাত্রায় সেখানে সর্বস্তরের মানুষের জন্য কিন্তু তার শেষবারের মতো সবাই তাকে দেখতে পারবেন। আমরা বিমানবন্দরের এলাকা থেকে সেই খবর জানাচ্ছিলাম দর্শক, এবং একটু আগে দেখছিলাম যে হাদিকে বহনকারী যে গাড়ি বহরটি সেটি আসলে বিমানবন্দর এলাকা ক্রস করে সেনানিবাস ক্রস করে সেটি জাহাঙ্গীর গেট থেকে বের হয়ে মূলত সেটি রাজধানীর আগারগাঁয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সেখানে গিয়ে তাকে বহনকারী যে মরদেহটি সেটি বা গাড়ি ভর্তি সেটি পৌঁছাবে। এবং এই সকল আনুষ্ঠানিকতার ক্ষেত্রে আমি একটু জানিয়ে রাখি, বেশ কয়েকজন সরকারের কর্তা ব্যক্তিরাও ছিলেন যারা আসলে তার মরদেহটি গ্রহণ করেছেন। পরিবারের সদস্যরাও সেখানে ছিলেন যারা এই দর্শক, আমরা যেমনটি জানাচ্ছিলাম যে সরকারের কর্তা ব্যক্তিরা অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা তার এই বিমানবন্দরে আসার কথা এবং তিনি তার মরদেহটি গ্রহণ করেছেন। একই সাথে শুধুমাত্র সরকারের পক্ষ থেকে নয়, আমরা জানতে পেরেছি যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকেও, বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, তিনি আসলে এই যে কয়েকজন তার মরদেহটি গ্রহণ করেছেন তাদের মধ্যে ছিলেন, একই সাথে ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর সাধারণ সম্পাদক নায়েবে আমির মিয়া গোলাম পরোয়ার, তিনি ছিলেন, এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন, তিনিও কিন্তু ছিলেন। এই যে কার্যক্রমগুলো সেটি দেখছেন, আমরা দেখতে পাচ্ছি পরিবারের কয়েকজন সদস্যদের একটি গাড়ি কিন্তু পৌঁছে যাচ্ছে। একই সাথে সরকারের উপদেষ্টাদের মধ্যে আদিলুর রহমান, তিনিও কিন্তু ছিলেন। আমরা যে কয়েকজন অর্থাৎ সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে শুরু করে বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের সদস্যরা তারাও ছিলেন। একই সাথে রাজনৈতিক দলের সদস্যদের সাথে সাথে তার পরিবারের সদস্যরাও কিন্তু এই তার মরদেহটি গ্রহণ করেছে এবং আমরা সেই খবর জানাচ্ছিলাম। এবং একই সাথে আপনাদেরকে আরেকটি তথ্য একটু জানিয়ে রাখতে চাই যে সরকার, নাগরিক সমাজ কিংবা রাজনৈতিক দলের পক্ষ থেকে এতগুলো রাজনৈতিক দলের পক্ষ থেকে একটি মাত্র মরদেহ গ্রহণ, এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম বলা হচ্ছে, যেটিকে বলা হচ্ছে যে এটি প্রথম যে সরকারের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন উপদেষ্টা, একই সাথে রাজনৈতিক দলের বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা, সুশীল সমাজের প্রতিনিধি এবং পরিবারের সুশীল সমাজের প্রতিনিধিরা তারা আসলে সেখানে ছিলেন। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আগামীকাল বেলা 2:30টায় মানিক মিয়া অ্যাভিনিউতে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে, অর্থাৎ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার যেই জানাজাই সেটি আসলে অনুষ্ঠিত হবে এবং সেখানে সর্বস্তরের মানুষ যুক্ত হতে পারবেন। বিশেষ করে যারা জনসাধারণ রয়েছেন তাদের জন্য একটি বার্তা রয়েছে যে কোনো ধরনের ব্যাগ কিংবা ভারী বস্তু কিংবা মেটাল বস্তু সেগুলো বহন করা যাবে না সেই জানাজায় অংশগ্রহণ করবার জন্য।
এবং সেই এটিও ধারণা করা হচ্ছে যে সেই জানাজায় অংশগ্রহণ করতে পারেন বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তো বটেই, প্রধান উপদেষ্টা শুরু থেকে শুরু করে রাষ্ট্রপতিও সেই জানাজায় অংশগ্রহণ করতে পারেন, অর্থাৎ শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের নেতা, যিনি জুলাই গণঅভ্যুত্থানে বড় ধরনের যেই বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে ভূমিকা পালন করেছিলেন, জুলাই পরবর্তী সময়েও তার যে সেই সকল অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর সেগুলো তিনি অব্যাহত রেখেছিলেন। সেই কার্যক্রম কিন্তু জানছে। দর্শক, আপনাদেরকে আরেকটি সবশেষ তথ্য জানিয়ে রাখতে চাই। এই মুহূর্তে অর্থাৎ শরীফ ওসমান হাদির মরদেহটি রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে সেখানে রাখা হয়েছে, অর্থাৎ আরও একবার বিভিন্ন সূচির পরিবর্তন হয়েছে। যেটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রাখার কথা ছিল সেটি পরিবর্তিত হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে তার মরদেহটি রাখা হবে। সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে তার মরদেহটি রাখা হবে এবং সেখানে যে ধরনের আনুষ্ঠানিকতা এবং নিরাপত্তা বলয় সেটি ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। এবং এটিকে ঘিরে কিন্তু আপনারা দেখছিলেন দর্শক, যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আলাদাভাবে তার চিকিৎসার জন্য যেমনভাবে সহযোগিতা করা হয়েছিল, একই সাথে সেই চেষ্টাটি ব্যর্থ করে শরীফ ওসমান হাদি যখন বিদায় নিলেন, বাংলাদেশে আসলেন এবং এককভাবে এমন একটি মরদেহ গ্রহণের ঘটনা বাংলাদেশে যেটি প্রথম ঘটেছে, যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, একই সাথে সুশীল সমাজের প্রতিনিধি এবং তার পরিবার বর্গের সমন্বিত পর্যায়ে যে এই মরদেহ গ্রহণ করবার যেই প্রক্রিয়াটি, সেটি আসলে বাংলাদেশের ইতিহাসে, অর্থাৎ একক কোনো মরদেহ গ্রহণ করার ইতিহাসে এটাই প্রথম ছিল। এবং তাকে বহনকারী যে বাংলাদেশ বিমানের এয়ারলাইন্সটি ছিল সেটি BG585, সেটি নির্ধারিত সময়ে পৌঁছানোর আগেই, নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা আগেই পৌঁছায় এবং তারপরে তার মরদেহটি আলাদা গাড়ি বহরের মাধ্যমে সেটি ক্যান্টনমেন্ট এলাকা থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার মরদেহটি রাখা হবে। প্রথমে ধারণা করা হচ্ছিল তার মরদেহ নিয়ে যাওয়া হবে শাহবাগে এবং তার পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি এবং শেষবারের মতো দেখতে পাওয়ার জন্য তা উন্মুক্ত করে রাখা হবে। সেই সূচির পরিবর্তন করে মূলত আজ সেটি তার মরদেহটি রাখা হবে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে এবং সেখানকার আগামীকাল থেকে যে আনুষ্ঠানিকতা, রাষ্ট্রীয় আচার, সেগুলোর মধ্যেও মূলত তাকে যুক্ত করা হবে এবং সেখানে সর্বস্তরের মানুষের জন্য তো তার মরদেহটি দেখবার সুযোগ করে দেওয়া হবেই। এরপরে দুপুর 2:30টায় তার নামাজে জানাজা, অর্থাৎ মানিক মিয়া এভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে, অর্থাৎ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, এবং সেটির পরবর্তীতে তাকে দাফন করা হবে। তবে এই মুহূর্তে দর্শক, আপনাদেরকে আরও একটি হালনাগাদ তথ্য জানাতে চাই। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল নয়, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটেই মূলত আবারও রাখা হচ্ছে, মানে তার সিদ্ধান্তের পরিবর্তন হয়ে সেখানেই রাখা হচ্ছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মর্গে রাখা হবে তার মরদেহ। সেই খবর দেখছিলেন দর্শক, অর্থাৎ বেশ কিছু সূচির পরিবর্তন ঘটেছে রুটের পরিবর্তন এবং বিশেষ নিরাপত্তা বলয়ের মাধ্যমে, আলাদা একটি নিরাপত্তা গাড়ি বহরের মাধ্যমে তার মরদেহটি সেটি নিয়ে যাওয়া হয়েছে ক্যান্টনমেন্ট সেনানিবাসের মধ্যে থেকে। সেটি আগারগাঁয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যেই মর্গ রয়েছে সেখানেই আসলে মরদেহটি রাখা হবে এবং সেখানেই বেশ কিছু এবং সেখানেই মূলত আজকের যে কার্যক্রম বা আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হবে এবং আগামীকাল মূলত যেই সমস্ত আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং সেই আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছে সর্বস্তরের মানুষের জন্য হাদিকে দেখবার যে সুযোগ করে দেয়া, সেটি একই সাথে জানাজায় অংশগ্রহণ করবার জন্য সুযোগ রয়েছে সবার জন্য, সর্বস্তরের মানুষের জন্য জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, অর্থাৎ মানিক মিয়া এভিনিউতে, সেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে। তবে
সেই জানাজায় অংশগ্রহণ করতে হলে কোনো ধরনের ব্যাগ ক্যারি করা যাবে না, অর্থাৎ ব্যাগ বহন করা যাবে না, এবং একই সাথে কোনো ধরনের ধাতব বস্তু কিংবা আগ্নেয়াস্ত্র এই বিষয়গুলো থেকে, অর্থাৎ কোনো ধরনের ধাতব বস্তু এগুলো বহন করা যাবে না। এই বিষয়টি কিন্তু নিশ্চিত করা হয়েছে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ আগামীকাল 2:30টায় দুপুর 2:30 যাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া ভেন্যুতে মূলত তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এবং সেখানে সেই নামাজের জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে বেশ কিছু কার্যক্রম রয়েছে, যে শেষবারের মতো তাকে দেখতে পারবে সর্বস্তরের মানুষ, সেই ব্যবস্থাটি করে রাখবে। এবং সতীর্থদের যাদের সাথে 2024-এর আন্দোলন থেকে শুরু করে তার পরবর্তী সময়ে শরীফ ওসমান হাদী লড়েছেন, বলেছেন অন্যায়ের বিরুদ্ধে কথা, সেই কার্যক্রমে অর্থাৎ তার সতীর্থদের সাথেও আলাদা শেষবারের মতো তার বিদায় যাত্রার যে পর্ব, সেটি আসলে সেই কার্যক্রমটি নেওয়া হবে। আমরা সেই খবর আপনাদেরকে দেখাচ্ছিলাম দর্শক, যমুনা টেলিভিশনের মাধ্যমে আপনারা দেখছিলেন সেই কার্যক্রম। মূলত আজ বিকেলের দিকে 4টা, অর্থাৎ সিঙ্গাপুরের সময়ে যে বিকেল 4টার দিকে তাকে বহনকারী যে বাংলাদেশ বিমানের এয়ারলাইন্সটি, সেটি আসলে উড্ডয়ন করে 4টা 3 এবং ঠিক ঢাকায় এসে পৌঁছায় বাংলাদেশ সময় 6টারও কিছুটা আগে, যেটি নির্ধারিত সময় ছিল 6টা 6। বাংলাদেশ বিমান BZ585 এর এই এয়ারলাইন্সটি, সেটি আসলে এখানে নির্ধারিত সময় আসার আগেই যে সরকারের কয়েকজন কর্তা ব্যক্তিরা বা মূলত সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা তারা এসে তারা এখানে মরদেহটি গ্রহণ করে। এবং একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের ইতিহাসে উপদেষ্টা পর্যায়ের বেশ কয়েকজন, অর্থাৎ উপদেষ্টা মণ্ডলীর বেশ কয়েকজন সদস্য, একই সাথে রাজনৈতিক দলগুলোর বেশ কয়েকজন প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, পরিবারের প্রতিনিধি, সবাই একসাথে এককভাবে মরদেহ গ্রহণ করবার যে প্রক্রিয়া বা কার্যক্রম, এটি বাংলাদেশে প্রথম ঘটেছে। এবং তার পরবর্তী সময়ে সেখানকার অর্থাৎ এই বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সেটি আসলে রুট পরিবর্তিত হয়ে, অর্থাৎ যেটি কথা ছিল 8 নম্বর গেট বের হয়ে মূলত এলিভেটেড এক্সপ্রেস হয়ে তাকে শাহবাগে নিয়ে যাওয়া হবে, সেটি পরিবর্তিত হয়ে মূলত তাকে বহনকারী যে গাড়ি বহরটি, সেটি বিমানবন্দর থেকে সেনানিবাস এলাকা হয়ে জাহাঙ্গীর গেট থেকে বের হয়ে আগারগাঁয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তার মরদেহটি নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই আজ রাতে অবস্থান করা হবে মূলত সেই তার মরদেহটি, এবং সেখানে আলাদা নিরাপত্তা বলয়, নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রাখা হয়েছে। এবং আগামীকাল থেকে মূলত সকল ধরনের আনুষ্ঠানিকতা শুরু হবে তার মরদেহটিকে ঘিরে। প্রথমেই বলা হচ্ছিল যে সতীর্থদেরকে দেখতে পাবার যে পর্বটি, সেটি আসলে থাকবে, এবং একই সাথে সর্বস্তরের মানুষের জন্য যেন সবাই একবার শেষবারের মতো দেখতে পারেন, সেই কার্যক্রমে কিন্তু তার মরদেহটি রাখা হবে। এবং সেই কার্যক্রম আপনারা দেখছিলেন দর্শক, শাহবাগেও সকাল থেকে হাদির এই মৃত্যুর পরে যে বিভিন্ন প্রতিবাদ স্লোগান হয়েছে, গতকাল রাত থেকেও হয়েছে বিভিন্ন এলাকায় ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনাও। এবং সেই কার্যক্রমের পরে আজও আমরা দেখেছি শাহবাগে সকাল থেকে আগ্রাসী সমাবেশ হয়েছে, সেখানে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। এবং এই যে মৃত্যু, অর্থাৎ রাজনৈতিকভাবে যে কারোর এইরকম মৃত্যু কারোরই কাম্য নয়, সেই মৃত্যুর প্রতিবাদ জানিয়েছেন এবং রাষ্ট্রের কাছে সর্বোচ্চ বিচার চেয়েছেন অপরাধীদের। গতকাল প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু জানিয়েছিলেন যে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চভাবে এর সাথে জড়িত যারা রয়েছেন তাদেরকে আইনের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে, যাতে কোনো ধরনের শৈথিল্য প্রকাশ করা হবে না। এবং একই সাথে তিনি জানিয়েছিলেন যে শরীফ ওসমান হাদীর সন্তান এবং স্ত্রীর দায়িত্ব নেবে সরকার। সেই কার্যক্রমের কথাও কিন্তু গতকাল প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস জানিয়েছিলেন। এবং আজকে সারাক্ষণই উৎকণ্ঠায় ছিল যে কখন আসবে শরীফ ওসমান হাদীর মরদেহ, এবং সেই তার মরদেহটি বিমানবন্দরে আসা নিয়ে বেশ কয়েক স্তরের নিরাপত্তা বলয় কিন্তু তৈরি করা হয়েছিল। এবং তার পরবর্তীতে তার মরদেহটি বিমানবন্দর এলাকায় এসে পৌঁছায়, এবং যেটি গ্রহণ করে বাংলাদেশ সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, একই সাথে এনসিপি সদস্য, এনসিপির প্রতিনিধি, এনসিপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন, এবং জামাতের
মিয়া গোলাম পরোয়ার, তিনিও কিন্তু সেই মরদেহ গ্রহণকারী যে প্রতিনিধি দল ছিলেন তার মধ্যে ছিলেন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, তারও থাকার কথা ছিল সেখানে। ফলে সরকারি পর্যায়ে বেশ কয়েকজন উপদেষ্টা তারা উপস্থিত ছিলেন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে এই মুহূর্তে তার মরদেহটি ঢোকানো হচ্ছে। আবারও একটু সূচিতে পরিবর্তন, যেটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়ার কথা ছিল সেটি পরিবর্তিত হয়ে মূলত এখন সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গেই তার মরদেহটি রাখা হবে। সেখানে আলাদা নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সেই খবর আপনাদের মাধ্যমে যমুনা টেলিভিশনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছিলেন। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে তার মরদেহটি ঢোকানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে গাড়িবহরের প্রত্যেকটি গাড়ি এই গাড়িটিতেই, অর্থাৎ লাশবাহী ফ্রিজিং যে গাড়িটি, সেই গাড়িটিতেই এই মাত্র সোহরাওয়ার্দী হাসপাতালে ঢোকানো হলো। তাকে বহনকারী যেই ফ্রিজার ভ্যানটি সেটি ঢুকেছে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িবহরের সামনে বেশ 3টি গাড়ি রয়েছে এবং পেছনেও 6 থেকে 7টি গাড়ি রয়েছে। সেখানকার সবশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাতে চাই এবং সেটি জানাতে আমাদের সহকর্মী শাকিল হাসান সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। দর্শক, শাকিল হাসানের মাধ্যমে জানবেন পরবর্তী সেখানকার সবশেষ কর্মসূচিগুলো। শাকিল, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই সেখানকার কর্মসূচিগুলো, যে সেখানে মরদেহটি রাখার পরে কী ধরনের ব্যবস্থা তৈরি করা হচ্ছে। বেশ নিরাপত্তা বলয় দেখতে পাচ্ছি আমরা সেখানে। নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে পুলিশ, র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো হাসপাতাল কর্ডন করে রেখেছে এবং এই মাত্রই আপনি যে গাড়ি বহরটি টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহবাহী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি মাত্রই প্রবেশ করেছে এবং সেই অ্যাম্বুলেন্সের সঙ্গে কিন্তু আরও বেশ কয়েকটি গাড়ি প্রবেশ করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িগুলোও এখানে প্রবেশ করেছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে মর্চুয়ারিতে এখানে এই মরদেহটি আজকে রাখা হবে, এমনটা আমরা এখন পর্যন্ত শুনতে পেরেছি। আজকে সন্ধ্যা 6টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শরীফ ওসমান হাদিকে বহনকারী যে বিমানটি সেটি অবতরণ করে এবং সেখান থেকে কার্যক্রম শেষ করার পর গাড়ি বহর নিয়ে এই হাসপাতালের উদ্দেশ্যে তারা রওনা করেন এবং কয়েকটি মিনিট পরেই 30 মিনিট পরেই শরীফ ওসমান হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি, মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি, সেটি এসে হাসপাতালে পৌঁছায় এবং এর আগেই আইনশৃঙ্খলা বাহিনী এই পুরো হাসপাতাল এলাকার নিরাপত্তা নিশ্চিত করে। আমরা বাইরে কিন্তু দেখতে পাচ্ছি যে শরীফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য অসংখ্য মানুষ এসে উপস্থিত হয়েছেন এবং তারা হাসপাতালের বাইরে তারা অপেক্ষা করছেন এবং তারা হাসপাতালের বাইরে যেহেতু অপেক্ষা করছেন, আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা এখন পর্যন্ত হাসপাতালের বাইরের দর্শনার্থী বা তার সমর্থকদের কাউকে প্রবেশ করতে দিচ্ছে না বা সাধারণ মানুষ কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। কারণ এই যে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি এবং তার সঙ্গে যে গাড়ি বহর, সেই গাড়ি বহর এখন পর্যন্ত হাসপাতালে প্রবেশ শেষ হয়নি। অ্যাম্বুলেন্সটি সামনে রয়েছে এবং সেটি এরই মধ্যে হাসপাতালের যে মূল ফটক সেটির সামনে পৌঁছে গেছে। এখন থেকে প্রায় আরও 8 থেকে 9 মিনিট আগে এই অ্যাম্বুলেন্সটি হাসপাতালের প্রধান ফটক দিয়ে প্রবেশ করে মূল ফটকের সামনে এসে পৌঁছায় এবং সেখান থেকে মরদেহ নামানো হবে এবং সেখানে আমরা বিমানবন্দরও দেখেছি সরকারের একজন উপদেষ্টা উপস্থিত ছিলেন, বেশ কয়েকজন রাজনীতিবিদ এবং জুলাই আন্দোলনে শরীফ ওসমান হাদির সহযোদ্ধা যারা ছিলেন তারাও সেখানে উপস্থিত ছিলেন। সেখানে তারা মরদেহ গ্রহণ করেন এবং তারপর তারা মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন এবং এরই মধ্যে তারা হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা এর মধ্যে জানতে পেরেছি এখানে সরকারের ঊর্ধ্বতন কয়েকজন উপদেষ্টাও এখানে এসে
প্রবেশ করবেন। আমরা জানতে পেরেছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসার কথা রয়েছে এখানে, তবে সেটি এখন পর্যন্ত আমি নিশ্চিত নই। তবে আইন শৃঙ্খলার যে প্রস্তুতি বা যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি হতে পারে। তবে এর মধ্যে বেশ কয়েকজন রাজনীতিবিদ সহ সরকারের একজন উপদেষ্টাও এখানে প্রবেশ করেছেন। আমি একটি জাতীয় পতাকাবাহী একটি গাড়িও প্রবেশ করতে দেখেছি অ্যাম্বুলেন্সের ঠিক পেছন এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি রয়েছে। হাসপাতালের প্রধান ফটকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এখানে পুরো হাসপাতালটি কর্ডন করে রাখা হয়েছে। ভেতরে র্যাব সদস্যরা রয়েছেন, পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং সেনাবাহিনীর সদস্যদের আমি ভেতরে দেখতে পেয়েছি। তারা প্রবেশ করেছেন খানিকক্ষণ আগেই এবং হাসপাতালের দায়িত্বও তারা নিয়েছেন। হাসপাতালের পুরো নিরাপত্তা ব্যবস্থা তারা গ্রহণ করেছেন এবং এই মিরপুর সড়কে যে হাসপাতালটি অবস্থিত, এই মিরপুর সড়কের হাসপাতালের সামনে কিন্তু অসংখ্য মানুষ এসে উপস্থিত হয়েছেন। গণমাধ্যমগুলোতে তারা খবর দেখে অনেকে চলে এসছেন হাসপাতালের সামনে এবং সেখান থেকে যদিও নিরাপত্তা কর্মীরা বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাউকে এই মুহূর্তে হাসপাতালে প্রবেশ করতে দিচ্ছেন না এবং তারা বলছেন যেহেতু নিরাপত্তা ব্যবস্থাটি জোরদার করা হয়েছে, সেই নিরাপত্তা ব্যবস্থাটি নিশ্চিত করার জন্যই সাধারণ মানুষকে বা যারা শরীফ ওসমান হাদির সমর্থক রয়েছেন তাদেরকেও এখন আপাতত প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এবং এই এলাকাটি এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী তারা কর্ডন করে রেখেছে। আপনারা জানেন যে দুর্বৃত্তদের গুলিতে শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হন এবং তারপর তিনি বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর তাকে বিমানে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি মারা যান এবং মারা যাওয়ার পরেই তার মরদেহ বিমানে করে আবার বাংলাদেশে নিয়ে আসা হয়। আজকে সন্ধ্যা 6টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শরীফ ওসমান হাদিকে বহনকারী যে বিমানটি সেটি অবতরণ করে এবং সেখানে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করার পর তার মরদেহবাহী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি রওনা দেয় এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্দেশ্যে। এখন থেকে প্রায় 15 মিনিট আগে অর্থাৎ 6:30 নাগাদ শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেটি এই হাসপাতালে এসে প্রবেশ করে এবং এর মধ্যে শরীফ ওসমান হাদির যে জানাজা সেটি ঘোষণা করা হয়েছে আগামীকাল দুপুরে রাজধানীর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আগামীকাল দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা হবে এবং সেই জানাজায় সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। পাশাপাশি জানাজায় যারা উপস্থিত হবেন তাদেরকে অনুরোধ করা হয়েছে ভারী বা ব্যাগ জাতীয় কোনো বস্তু নিয়ে না আসার জন্য এবং পাশাপাশি তার দাফনের বিষয়ে আলোচনা চলছে, সেটি এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি। তবে তার জানাজায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিত হবে এমনটা প্রত্যাশা করছেন তার সমর্থকরা এবং শরীফ ওসমান হাদির যে অকাল মৃত্যু সেই মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে এমনটা তার সমর্থকরা বলছেন এবং বেশ কয়েকদিন ধরেই তিনি যখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন সারা দেশব্যাপী দল মত নির্বিশেষে সবাই তার জন্য প্রার্থনা করেছে তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন বাংলাদেশে আবারও, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আর সুস্থভাবে ফিরে আসতে পারেননি। তার মরদেহ ফেরত এসেছে বাংলাদেশে এবং সবাই অশ্রুসজল হৃদয়েই তাকে গ্রহণ করেছেন এবং তার মরদেহ এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে মর্চুরিতে রাখার জন্য নিয়ে আসা হয়েছে এবং সেখানে একজন উপদেষ্টাও রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন দীর্ঘদিন ধরেই। তিনি জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তিনি জুলাই আন্দোলনের অন্যতম একজন যোদ্ধা হিসেবেই তাকে চিহ্নিত করা হয়ে থাকে এবং পাশাপাশি
তিনি রাজধানীর ঢাকা ৮ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেই প্রস্তুতির প্রচারণাকালেই তিনি গুলিবিদ্ধ হন সন্ত্রাসীদের গুলিতে এবং সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বেশ কয়েকদিন তার চিকিৎসা চলছিল বাংলাদেশে এভারকেয়ার হাসপাতালে এবং সেখান থেকে চিকিৎসকদের পরামর্শই তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল অপারেশনের জন্য। সেখানে তার অপারেশন হয়, কিন্তু সেই অপারেশন হওয়ার পরও তিনি আর শেষ পর্যন্ত বাঁচেননি এবং তিনি মারা যান হাসপাতালে এবং তার মারা যাওয়ার এই খবরটি দেশবাসীর কাছে খুব খারাপ একটি খবর এবং দুঃখজনক একটি খবর হিসেবে এসে পৌঁছেছে এবং তারপর থেকেই তার সমর্থক যারা রয়েছেন বা যারা আন্দোলনের সঙ্গে ছিলেন তারা দুঃখ প্রকাশ করেছেন, বিভিন্ন রাজনৈতিক দল শোক প্রকাশ করেছেন, রাষ্ট্রের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। আগামীকাল শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে একদিনের এবং সেই শোকের জায়গা থেকে আগামীকাল শরীফ ওসমান হাদির জানাজা করার ঘোষণা দেওয়া হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং সেখানে সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেবেন এমনটা প্রত্যাশা করছে ইনকিলাব মঞ্চ এবং পাশাপাশি তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেই জানাজায় কেউ যেন ভারী বা ব্যাগ জাতীয় কোনো বস্তু বা দ্রব্য তারা সেখানে নিয়ে না যান এবং সেটি অনুরোধ করা হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষার জন্য এই হাসপাতাল ঘিরে যেখানে শরীফ ওসমান হাদির মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি এর মধ্যে প্রবেশ করেছে এই হাসপাতালের মর্চুয়ারিতে তার মরদেহ রাখার জন্য এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ, র্যাব সহ সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন। তারা পুরো হাসপাতালটি কর্ডন করে রেখেছেন। মিরপুর রোডে বেশ কিছু সমর্থক শরীফ ওসমান হাদির যারা ভক্ত রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন। গণমাধ্যমগুলোর কাছ থেকে খবর পেয়ে তারা টেলিভিশনে ফুটেজ দেখে তারা চলে এসেছেন এখানে। যদিও আমরা শুরুতে জানতে পেরেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাকে নেওয়া হবে, কিন্তু সেটি হয়নি। তাকে নিয়ে আসা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে। শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণাকালে তিনি সন্ত্রাসীদের গুলিবিদ্ধ হন এবং গুরুতর আহত হন এবং সেখান থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে তিনি দীর্ঘদিন চিকিৎসা ছিলেন এবং সেই চিকিৎসাধীন অবস্থায় তার সুস্থতার জন্য সারা দেশব্যাপী মানুষ দোয়া করেছে, কিন্তু শেষ পর্যন্ত তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং সেই খবরে রাষ্ট্রের পক্ষ থেকে শোক ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন ছাত্র সংগঠন তারা শোক জানিয়েছে শরীফ ওসমান হাদির মৃত্যুতে এবং তারা বলেছে শরীফ ওসমান হাদির অকাল প্রয়াণে বাংলাদেশ একজন তরুণ রাজনীতিবিদকে হারালো এবং যিনি বাংলাদেশ পন্থার পক্ষে কথা বলেছেন এবং তার এই মৃত্যু অপূরণীয় ক্ষতি নিয়ে এসেছে বাংলাদেশের জন্য এবং প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বারবার করে তার সমর্থক এবং ভক্তদের জন্য সাধারণ মানুষদের কাছে তাদের শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে, বিক্ষুব্ধ না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি এই শোককে সইবার জন্য তার পরিবারের সদস্যদের প্রতি তারা সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এবং পাশাপাশি যারা তার সমর্থক রয়েছেন, ভক্ত রয়েছেন তাদেরকেও সমবেদনা জানানো হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে। শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের পাশাপাশি তিনি ইনকিলাব কালচারাল সেন্টারও প্রতিষ্ঠা করেছিলেন, যেটির মাধ্যমে তিনি সাংস্কৃতিক চর্চা এবং সাহিত্য চর্চাও করছিলেন এবং পাশাপাশি তিনি ঢাকা ৮ থেকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছিলেন এবং সেই নির্বাচনী প্রচারণাকালেই তিনি সন্ত্রাসীদের গুলিবিদ্ধ হন এবং সাধারণ মানুষ এবং তার সমর্থক, তার ভক্তরা কিন্তু দাবি করছিলেন যে শরীফ ওসমান হাদির যে সন্ত্রাসীরা গুলি করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য তার উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করার দাবি তারা জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ তৎপরতা আমরা লক্ষ্য করেছি এবং সেখানে দেখা গেছে বেশ কয়েকজনকে এর মধ্যে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে মূল অপরাধী বা
বা মূল যিনি গুলি করছেন বলে পুলিশ ধারণা করছে এখন পর্যন্ত, তাকে গ্রেফতার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নিচ্ছে এমনটা পুলিশের পক্ষ থেকে এরই মধ্যে আমাদেরকে জানানো হয়েছে। শরীফ ওসমান হাদির মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি 6:30 নাগাদ এই হাসপাতালের প্রধান ফটক দিয়ে প্রবেশ করে এবং তার গাড়ি বহরের সঙ্গে, সে অ্যাম্বুলেন্সের সঙ্গে সরকারের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। একজন উপদেষ্টার গাড়িও আমি দেখেছি ভেতরে প্রবেশ করতে, এবং পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারাও প্রবেশ করেছেন হাসপাতালটিতে। এবং এই হাসপাতালটিতেই আগামী কয়েক ঘন্টা শরীফ ওসমান হাদির মরদেহ মর্চুয়ারিতে রাখা হবে এবং আগামীকাল দুপুরে, অর্থাৎ দুপুর 2টার দিকে, 2:30টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজার সময় নির্ধারণ করা হয়েছে এবং বলা হয়েছে সেখানে যারা জানাজায় অংশগ্রহণ করবেন ভারী বা ব্যাগ জাতীয় কোনো দ্রব্য নিয়ে সেখানে না আনার পরামর্শ দেওয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। এবং পাশাপাশি শরীফ ওসমান হাদিকে দাফন করার বিষয়ে এখন পর্যন্ত যদিও সিদ্ধান্ত হয়নি, সেটি নিয়ে আলোচনা চলছে। নিশ্চয়ই সেটি সিদ্ধান্ত হওয়া মাত্রই আমরা জানাতে পারবো। তথ্য জেনেছিলাম যে তাকে আটজনের ব্যক্তি বের করা হবে, কিন্তু তাকে দর্শক, এতক্ষণ আমাদের সহকর্মী শাকিল হাসান জানাচ্ছিলেন। আমরা জানি কিছুক্ষণ আগে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মরদেহ। সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছে আজ শুক্রবার সন্ধ্যা 5:45টার দিকে তার মরদেহবাহী বিমানটি বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে এবং সেখান থেকে তার মরদেহ এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। আমরা জানি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে আজ তাকে রাখা হবে। দর্শকেরই সাথে আমরা শেষ করছি সব খবর। ধন্যবাদ সাথে থাকার জন্য।